ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর আংশিক যে অঞ্চলটি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন, এই আসনে যেই নাগরিকরা আছেন এবং বিভিন্ন এলাকার মানুষের সাথে কথা বলে আমরা এখানকার যে সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছি, তার মধ্যে প্রধানতম সমস্যা হচ্ছে এখানকার অবকাঠামোগত উন্নয়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা দেখেছি যে বিগত ১৭ বছর এই সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরকে বিভিন্ন উন্নয়নের খাতে এবং অবকাঠামোগত দিক থেকে বৈষম্যের মধ্যে রাখা হয়েছে এবং বিশেষ করে রাস্তাঘাট সহ উন্নয়ন কেন্দ্রিক যে কাজগুলো হওয়ার কথা ছিল তার বেশিরভাগই, সিংহভাগই অবহেলিত অবস্থায় রয়েছে। তো মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে এই পরিবর্তনটা দরকার। এই যে বৈষম্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে এই অঞ্চলের মানুষের সাথে যে বৈষম্য হয়, এই বৈষম্য দূর করার জন্য মানুষের একটা আবেদন ছিল যারা তাদের জনপ্রতিনিধি হবে তারা এই বৈষম্য দূর করতে কাজ করবে। আমরা বিশেষ করে কাজ করার সময় মানুষের সাথে যখন বিভিন্ন উঠান বৈঠকে, গণসংযোগে মানুষের সাথে যখন কথা বলছি, আমরা দেখেছি যে মানুষ পরিবর্তনের পক্ষে। মানুষ এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে এমন একটা রাজনীতির পরিবেশ চায় যে রাজনীতির মধ্যে পরিবর্তনের বার্তা আছে। এমন কোনো রাজনীতি তারা চায় না যে রাজনীতি আবারও ওই ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে। এবং গণভোটের বিষয়ে আমরা যখন মানুষের সাথে কথা বলেছি, আমরা দেখেছি যে এখানকার সিংহভাগ ভোটার তারা গণভোটে হ্যাঁ দেওয়ার পক্ষে তাদের রায় জানিয়েছে। এছাড়াও সরাইল, আশুগঞ্জে বিভিন্ন চ্যালেঞ্জ যেগুলো নিয়ে একজন জনপ্রতিনিধিদের কাজ করা উচিত, তার মধ্যে অন্যতম হচ্ছে দেশের এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি। এর মধ্যেও আমরা কেন্দ্রের সাথে যথেষ্ট সমন্বয়ের অভাব দেখেছি এবং এখানে যে পরিমাণ ল এনফোর্সমেন্ট এজেন্সির পক্ষ থেকে যে পরিমাণ সমন্বয় প্রয়োজন ছিল, যে পরিমাণ কোঅর্ডিনেশন প্রয়োজন ছিল, আমরা তার যথেষ্ট অভাব দেখেছি। এবং আমরা আশ্বস্ত করেছি, বিশেষ করে আমরা যখন ভাটি অঞ্চলগুলোতে গিয়েছি, উড়াইল, পাকশিমল, ওই সাইডটাতে যখন আমরা গিয়েছি, আমরা দেখেছি যে একটি পুলিশ ফাঁড়ির জন্য দীর্ঘদিন যাবৎ আবেদন করার পরেও যথাযথ সমন্বয়ের অভাবে এবং কর্তৃপক্ষের সেখানে দৃষ্টি না দেওয়ার কারণে এই বিষয়টি দীর্ঘ একটা সময় পর্যন্ত অবহেলায় পড়ে আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি আমরা সেখানে লক্ষ্য করেছি। আমরা আমাদের ইশতেহারে সুস্পষ্টভাবে এই বিষয়গুলো উল্লেখ করেছি। আমরা জনপ্রত্যাশার প্রতিফলন আমাদের ইশতেহারের মধ্যে নিয়ে এসেছি। আমরা বিশেষভাবে বলেছি আমাদের প্রবাসী ভাইদের কথা। আমরা আমাদের প্রবাসী ভাইদের কথা চিন্তা করেছি, যারা বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে। আমরা জানি যখন বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুব খারাপ ছিল, তখনও এই রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের অর্থনীতি টিকিয়ে রাখার জন্য তারা অনেক অবদান রেখেছে। তো সেই দিক থেকে লক্ষ্য করলে আমাদের প্রবাসী ভাইদের জন্য কিন্তু আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষা এবং তাদের যে প্রয়োজন সেটা নিয়ে আমরা যথাযথ কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারিনি। আমরা অনেক প্রবাসী ভাইদের সাথে কথা বলেছি। আমরা প্রবাসী ভাইদের যে প্রত্যাশার কথা শুনেছি, নতুন বাংলাদেশের ইশতেহারে আমরা সেই প্রত্যাশার প্রতিফলন রেখেছি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা প্রবাসী ভাইদের জন্য বলেছি যে শক্তিশালী একটি প্রতিনিধিত্বশীল প্রবাসীদের সংগঠন, নিজস্ব একটি সংগঠন প্রয়োজন, যার মাধ্যমে এই সরকারি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে যে সেবাগুলো প্রবাসীরা পেয়ে থাকেন বা পাওয়ার কথা, সেই সেবাগুলো যাতে তারা ঠিকঠাক মতো পান। একজন প্রবাসী যাতে প্রবাসে যাওয়ার আগে হয়রানির শিকার না হয়, সেই জন্য জেলা উপজেলা পর্যায়ে তথ্য এবং সহায়তা কেন্দ্রগুলো প্রতিস্থাপন করা এবং সেখান থেকে বিভিন্ন রকম হয়রানির যে শিকার হয় সেটা রোধ করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা আমরা আমাদের ইশতেহারে উল্লেখ করেছি। বিশেষ করে আমরা যখন গণসংযোগ করেছি, আমরা দেখেছি যে আমাদের তরুণ ভোটাররা খুব বেশি উজ্জীবিত আমাদের শাপলাকলি প্রতীক নিয়ে, যারা বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সমরের যোদ্ধা ছিল, যারা এই জুলাই গণ অভ্যুত্থানটাকে সফল করেছে, তারা এই শাপলাকলি প্রতীকটাকে নিজেদের প্রতীক ভাবছে। এবং এখন যে চলমান রাজনৈতিক ব্যবস্থা বা চলমান রাজনীতির যে স্টাইল, যেভাবে আসলে পেশি শক্তির প্রদর্শনী করা হয়, কালো টাকার ছড়াছড়ি হয়, এইটাকে যুব সমাজ এবং তরুণ সমাজ, জুলাই যোদ্ধারা তারা প্রত্যাখ্যান করছে। তারা এই বিষয়টাকে, এই পরিবেশটাকে কোনোভাবেই আপন করে নিতে পারছে না। তারা এই পরিবেশটার সাথে অভ্যস্ত না।
এবং আমরা মনে করি যে পুরাতন সিস্টেমে যারা আমি আবার বলি এটা মনে করি যে এই পুরাতন সিস্টেমের মধ্যে দিয়ে যারা রাজনীতি করতে চাচ্ছেন 12 তারিখ একটি নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা এর যথাযথ জবাব পেয়ে যাবে। কারণ 24-এর গণঅভ্যুত্থানের পরে এমন কোনো প্রতিনিধি বাংলাদেশে কোনো উপজেলায় কোনো আসনে প্রতিনিধিত্ব করতে পারার কথা না, ভোট পেয়ে বিজয় হওয়ার কথা না, যারা আসলে জুলাই গণঅভ্যুত্থানের পরের পালসটি ধরতে পারছেন না। আমরা দেখেছি যে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে অন্যান্য যেই প্রার্থীরা আছেন এখনো পর্যন্ত গণভোটের বিষয়ে তাদের অবস্থান তারা স্পষ্ট করেন নাই। তারা বলতে পারেন নাই, তারা তাদের ভোটারের কাছে বলতে পারেন নাই যে তারা গণভোটে হ্যাঁ চান কিনা। বরং আমরা তাদের ভোটারদেরকে বলতে শুনি বিভিন্ন গণসংযোগে, তারা বলে বসেন যে তারা না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছেন। অথচ তাদের দলের বড় নেতারা বা কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু কেন্দ্র থেকে বলে আসছেন যে তারা হ্যাঁ ভোটের পক্ষে। তাহলে এই যে দ্বিচারিতা, এটার খুব বাজে একটা দৃষ্টান্ত এবং এটার খুব নেতিবাচক একটা আমি বলবো যে ফলাফল আমরা ব্যালটে দেখতে পাবো। কারণ এ ধরনের দ্বিচারিতাকে কখনোই জনগণ গ্রহণ করবে না। এবং আরও একটি কথা খুব গুরুত্বপূর্ণ এখানে, জোটের প্রার্থী যিনি আছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে, তিনি যেমনিভাবে গণভোটের পক্ষে তার অবস্থান স্পষ্ট করেননি, তেমনিভাবে জনগণের জন্য তিনি কি করবেন তার সেই সুনির্দিষ্ট কোনো ইশতেহার কিন্তু তিনি এখনও পর্যন্ত জনগণের সামনে পরিষ্কার করতে পারেননি। আমাদের প্রবাসী ভাইদের জন্য তিনি কী করবেন, আমাদের তরুণ যুবকদের জন্য যারা জুলাই যুদ্ধটা করেছে, যারা বাংলাদেশকে দ্বিতীয় যুদ্ধের পরে স্বাধীন করেছে, তাদের জন্য তারা কি করবেন সেটা তাদের ইশতেহারে এখনো পর্যন্ত স্পষ্ট না। আমরা শুধু দেখছি যে জোটের কারণে অন্য একটি সংগঠনের উপর ভর করে তারা ক্ষমতায় যাওয়ার মতো স্বপ্ন দেখছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে অবকাঠামোগত উন্নয়ন না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে দুর্নীতি। এই যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব, এই যে দুর্নীতির একটি আখড়ায় পরিণত হয়েছে এখানকার সরকারি অফিসগুলো, সেটা নিয়ে কোনো যথাযথ ব্যবস্থা এবং যথাযথ প্রস্তাবনা আমাদের কোনো প্রার্থীর ইশতেহারে ফুটে ওঠে। আমরা খুব সুস্পষ্টভাবে 11 দলীয় জোটের পক্ষ থেকে এবং আমি এনসিপির একজন প্রার্থী হিসেবেও একাধিকবার ইশতেহারে এই বিষয়টি আমরা উল্লেখ করেছি যে আমরা প্রতি 6 মাস পর পর জনগণের সামনে জনগণের টাকার হিসাব বুঝিয়ে দেব এবং এই রিপোর্টকে আমরা জনগণের সামনে উন্মুক্ত করব। জনগণের টাকা কোথায় আসলো, বরাদ্দ কত টাকা আসলো, কোথায় কত খরচ হলো, পুরো বিষয়টাকেই একটি প্রক্রিয়ার মধ্যে, একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে এনে জনগণের টাকার হিসাব আমরা জনগণকে বুঝিয়ে দেব। অতএব এইভাবেই আমরা মনে করি যে এই সিস্টেমের মধ্যেই, এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই দুর্নীতিকে রোধ করা সম্ভব এবং যারা দুর্নীতির ভিতর দিয়ে ঢোকার কারণে এই অঞ্চলকে এখনও অবকাঠামোগত উন্নয়ন থেকে পিছিয়ে রেখেছেন, তাদের এই দুর্নীতির কালো থাবা থেকে জনগণকে মুক্ত করা সম্ভব।